আসসালামু আলাইকুম। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের বায়োলজির মাস্টার ক্লাসে। তো আমি তোমাদের সাথে আছি, তোমাদের ডক্টর সঞ্চারী আপু। আমাদের মাস্টার ক্লাসের আজকের টপিক হচ্ছে বায়োলজি ফার্স্ট পেপার, দ্যাট মিনস উদ্ভিদ বিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় কোষ বিভাজন। তো আমরা সবাই জানি যে আমাদের উদ্ভিদ বিজ্ঞান, যেটাকে আমরা অনেক জটিল মনে করি ইন কম্পেয়ার টু জুওলজি অর প্রাণী বিজ্ঞান, এই উদ্ভিদ বিজ্ঞানের ওয়ান অফ দ্য মোস্ট কিউটেস্ট, লিটল অ্যান্ড ইজিয়েস্ট চ্যাপ্টার হচ্ছে সেল ডিভিশন বা কোষ বিভাজন। তোমরা সেই ক্লাস 8 থেকে মাইটোসিস, মিওসিস, 9, 10 ইন্টারে একই জিনিস বারবার বারবার করে পড়ে আসতেছো। তারপরেও দেখবা প্রতি বছরই আমাদের মেডিকেলের ভর্তি পরীক্ষায় কিছু কনফিউজিং প্রশ্ন আসে, যেগুলো দেখে আমরা হঠাৎ করে ভ্যাবাচ্যাকা খেয়ে যাই। কোন ধাপে কি বিলুপ্তি ঘটতে থাকে, বিলুপ্তি হয়ে যায়, বিলুপ্ত থাকে, কোন ধাপে মোটা হয়, সর্বাধিক খাটো মোটা হয়, চিকন হয়ে যায়। দেখবা এই জিনিসগুলো কিন্তু আমরা সবাই পারি, প্রশ্ন দেখলে আমরা সবাই চিনে যাই যে না এটা আমি পড়ে আসছি, কিন্তু উত্তর করতে গেলে আমাদের আর মনে আসে না। তো এই জন্য এই চ্যাপ্টার থেকে আমাদের এই কনফিউশন গুলো ক্লিয়ার করা অত্যন্ত জরুরি। তো তোমরা যাতে পড়ার সময় বুঝতে পারো যে আমাদের কোষ বিভাজনের ধাপগুলোর মধ্যে কোন সেন্টেন্সটা একটু বেশি পড়তে হবে, কনফিউজিং লাইনগুলো আমরা কিভাবে মনে রাখবো, তাহলে তোমরা আজকের ক্লাসটা খুব ভালো করে করে ফেলো। ইনশাল্লাহ পরবর্তীতে আশা করতেছি তোমাদের এই চ্যাপ্টার থেকে এমসিকিউ সলভ করতে আর কোনো প্রবলেম হবে না। তো দেখো, আমাদের কোষ বিভাজনের যে লেকচার 1, আমাদের এই কোষ বিভাজনের উপরে টোটাল টপিক আছে 5টা। ভূমিকা এবং অ্যামাইটোসিস, কোষচক্র, মাইটোসিস, মিওসিস বা মায়োসিস যেটাই তোমরা বলো, আর ক্রসিং ওভার। এই 5টা টপিকের মধ্যে আমাদের বিগত বছরগুলোতে সবচেয়ে বেশি প্রশ্ন আসতে দেখা গিয়েছে আমাদের মাইটোসিস থেকে এবং ক্রসিং ওভার থেকে। তোমরা পাশে স্টার চিহ্ন দেখলে বুঝতে পারবা যে মাইটোসিস, মিওসিস এই দুইটাতে 3টা স্টার দেওয়া এবং ক্রসিং ওভারে 1টা স্টার দেওয়া। কিন্তু মনে রাখতে হবে আমাদের ক্রসিং ওভার কিন্তু আমাদের মিওসিসেরই একটা অংশ। তাহলে চলো আমরা দেখে নিই যে আজকে এই লেকচারে আমরা কি কি শিখবো। লেকচার 1-এ আমরা শিখবো অ্যামাইটোসিস, কোষচক্র এবং মাইটোসিস। আমরা অনেকেই মাইটোসিস এবং মিওসিস পড়তে গিয়ে কোষচক্রকে একটু অবহেলার চোখে দেখি, কিন্তু কোষচক্রকে অবহেলার চোখে দেখার কোনো চান্সই নেই, কারণ কোষচক্রের সাথে আমাদের কোষ চ্যাপ্টারের অনেক সংযুক্ততা রয়েছে এবং এই টপিক থেকেও কিন্তু অনেক সুন্দর সুন্দর প্রশ্ন হয়। তাহলে তোমরা একটু চিন্তা করে দেখো যে আমাদের এই অ্যামাইটোসিস থেকে কিন্তু অন্যান্য বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাতে প্রশ্ন এসেছে, তাহলে এটাকে ইগনোর করার কোনো ওয়ে নেই। কোষ বিভাজন এই জিনিসটা কি বা এটা কেন হয়, এটা সংজ্ঞা আমরা সবাই পড়েছি যে একটা মাতৃকোষ থেকে 2টা বা 4টা অপত্য কোষ সৃষ্টি হওয়ার প্রক্রিয়াকে আমরা বলে থাকি কোষ বিভাজন। তাহলে প্রথমেই আমাদের যে কোয়েশ্চেনটা আসবে সেটা হচ্ছে কোষ বিভাজন কে আবিষ্কার করেছেন। তুমি তো আর তোমার পিতা মাতার পরিচয়কে অস্বীকার করতে পারবা না, তাহলে অবশ্যই আমাদের আবিষ্কর্তার নাম পড়তে হবে। তো এই আবিষ্কারকের নামের মধ্যে একটা ফ্যাকরা আছে, দেখো। বিজ্ঞানী ওয়াল্টার ফ্লেমিং 1882 সালে, এই সালটা একটু জেনে রাখবা তোমরা, সামুদ্রিক সালামান্ডার ট্রিটিউরাস ম্যাকিউলোসা, এই সায়েন্টিফিক নেম গুলো আমাদের ঢাকা ইউনিভার্সিটির জন্য ইম্পর্টেন্ট, আমাদের মেডিকেলে তেমন সায়েন্টিফিক নেম আসে না। উনি প্রথম কোষ বিভাজন লক্ষ্য করেন এবং কোষ থেকেই যে কোষ সৃষ্টি হয় এটা আবিষ্কার করেছেন বিজ্ঞানী রুডলফ ভিরশাও। তো তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে যে কোষ বিভাজন প্রথম লক্ষ্য করেন কোন বিজ্ঞানী। নাম্বার 1, আলেকজান্ডার ফ্লেমিং। নাম্বার 2, ওয়াল্টার ফ্লেমিং। নাম্বার 3, রুডলফ। নাম্বার 4, শ্লাইখার। তাহলে দেখো এই 4টা নামই কিন্তু কনফিউজিং, আলেকজান্ডার ফ্লেমিং, ওয়াল্টার ফ্লেমিং, রুডলফ আর হচ্ছে শ্লাইখার। এবং তোমাদের সবচেয়ে বেশি কনফিউশন হবে আলেকজান্ডার ফ্লেমিং এবং ওয়াল্টার ফ্লেমিং এর মধ্যে, কারণ দুইটার নামের সাথে ফ্লেমিং আছে। তাহলে আমরা আমাদের কনফিউশন ক্লিয়ার করব যে আলেকজান্ডার ফ্লেমিং পেনিসিলিয়াম নামক ছত্রাক থেকে পেনিসিলিন নামের অ্যান্টিবায়োটিক তৈরি করেছিলেন আলেকজান্ডার ফ্লেমিং, ঠিক আছে। আর হচ্ছে ওয়াল্টার ফ্লেমিং হবে আমাদের কোয়েশ্চেনের অ্যান্সার। রুডলফ ভিরশাও হচ্ছে গিয়ে
কোষ থেকে কোষ সৃষ্টি হয় এটা আবিষ্কার করেছিলেন, এবং শ্লাইখারের নাম আমরা পড়বো মায়োসিসের মধ্যে। তাহলে শুধুমাত্র কিন্তু ফ্লেমিং পড়ে দৌড় দেওয়া যাবে না, আমাদেরকে ওয়াল্টার ফ্লেমিং পুরো নামটা শিখতে হবে। এবং আমাদের যে সামুদ্রিক সালামান্ডার ট্রিটিউরাস ম্যাকিউলোসা, এই সায়েন্টিফিক নেমটা আমাদের মাথায় রাখতে হবে। এর পরবর্তী চলে আসি, দেখো হ্যাপ্লয়েড বনাম ডিপ্লয়েড, এই দুইটা বলতে কি বুঝিয়েছে। মানুষের জীবে, প্রতিটি জীবে একটি নির্দিষ্ট সংখ্যক ইউনিক ক্রোমোজোম থাকে, যেমন মানুষের 23টি, ফলের মাছের 4টি। মানুষ ডিপ্লয়েড, সুতরাং মানুষের বডিতে এরকম ইউনিক নাম্বার অফ ক্রোমোজোম আছে 2 সেট, যাদেরকে আমরা বলি জিনোম। কি বলি? জিনোম। মানুষের দেহে ক্রোমোজোমের একটা ইউনিক সেটকে বলা হয় জিনোম। তাহলে তোমরা একটু অ্যান্সার করে ফেলো যে মানুষের দেহে কয়টি বা কয় সেট জিনোম আছে, একটু চিন্তা করো তো। ইউনিক ক্রোমোজোমের একটা সেটকে আমরা যদি জিনোম বলি এবং মানুষ যদি ডিপ্লয়েড হয়, তাহলে মানুষের দেহে কত সেট জিনোম আছে, একটু চিন্তা করো। তোমরা সঠিক চিন্তা করেছো, এটার অ্যান্সার হবে হচ্ছে 2 সেট। কারণ আমাদের দেহে 23 করে টোটাল 46টা ক্রোমোজোম আছে। তাহলে 23টা ক্রোমোজোম নিয়ে যদি আমার এক সেট জিনোম হয়, তাহলে মানব দেহে টোটাল 2 সেট জিনোম আছে। এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটা তোমরা পড়ার সময় অনেক ভালো করে খেয়াল করবে। তাহলে তোমাদের অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে আপু হ্যাপ্লয়েড ডিপ্লয়েড এই জিনিসটা কিভাবে আসতেছে। প্রতিটা ক্লাসে আমি তোমাদের এই কনসেপশনটা ক্লিয়ার করার চেষ্টা করি, তারপরে তোমাদেরকে আবার একটু বলছি, খেয়াল করো। দেখো, আমাদের ধরো এটা হলো শুক্রাণু, পুংজনন কি বলে এটাকে, পুংজনন কোষ। আর ধরো ডিম্বাণু, স্ত্রী জনন কোষ। তাহলে আমরা জানি যে আমাদের জনন কোষগুলো অলওয়েজ হবে হ্যাপ্লয়েড। হ্যাপ্লয়েড মানে হচ্ছে এই ক্রোমোজোম গুলো নাম্বারিং করা থাকবে অ্যাকর্ডিং টু দেয়ার সাইজ। একদম লম্বা ক্রোমোজোমটা 1 নাম্বার, এরপর 2 নাম্বার, এমন 3 নাম্বার, এমন করতে করতে সবচেয়ে পিচ্চু ক্রোমোজোমটা হচ্ছে 23 নাম্বার ক্রোমোজোম। ঠিক তেমনি ডিম্বাণুর মধ্যেও ওদের সাইজ অনুযায়ী 1 2 3 4 এমন করতে করতে 23 পর্যন্ত তোমার নাম্বারিং করা থাকে। এবং এক্স আর ওয়াই ক্রোমোজোমের মধ্যে সবচেয়ে পিচ্চু, সবচেয়ে ছোট হচ্ছে ওয়াই ক্রোমোজোম। তাহলে শুক্রাণু আর ডিম্বাণু মিলিত হয়ে যখন তোমার দেহে জাইগোট তৈরি করবে, তখন কি করবে জানো? লাবরাবনি বানাদি জড়ি। তার মানে বাবার 1 নাম্বার ক্রোমোজোমের সাথে মায়ের 1 নাম্বার, বাবার 2 নাম্বার ক্রোমোজোমের সাথে মায়ের 2 নাম্বার, এভাবে করতে করতে বাবার 23 নাম্বার ক্রোমোজোমের সাথে মায়ের 23 নাম্বার ক্রোমোজোম জোড়া বাঁধবে। কারণ বাবার 1 এবং মায়ের 1 দেখতে হুবহু সেম, বাবার 2 মায়ের 2 দেখতে হুবহু সেম। এদেরকে বলা হয় হোমোলোগাস বা সমসংস্থ ক্রোমোজোম। ওরা দৈর্ঘ্যে, প্রস্থে, উচ্চতায় সব দিক দিয়ে হচ্ছে ইকুয়াল। তাহলে দেখো, এই যে শুক্রাণু আর ডিম্বাণু মিলিত হয়ে আমাদের একটা ডিপ্লয়েড জাইগোট ফরমেশন হলো, এই জাইগোটের মধ্যে কি দেখা যাচ্ছে? আমরা ডিপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম পাই। মানে হচ্ছে যে আমার ক্রোমোজোম গুলো সবসময় জোড়া বেঁধে থাকে, ওরা হচ্ছে মিঙ্গেল লাইফ পছন্দ করে। কিন্তু দেখো শুক্রাণু আর ডিম্বাণুতে ক্রোমোজোম গুলো অলওয়েজ আলাদা আলাদা থাকে, তার মানে ওরা সিঙ্গেল লাইফ পছন্দ করে। এই জন্যই ওদেরকে বলা হচ্ছে হ্যাপ্লয়েড, ওদেরকে বলা হচ্ছে ডিপ্লয়েড, কারণ ওরা অলওয়েজ জোড়ায় জোড়ায় থাকে। তাহলে আশা করি তোমরা হ্যাপ্লয়েড আর ডিপ্লয়েড এই দুটা কনসেপশন বুঝেছো। যেখানেই গ্যামেট বা জননকোষ বা স্পোর কথাটা থাকবে বুঝবা সেটাই হয়ে যাবে হ্যাপ্লয়েড। মাতৃ জনন কোষ, মায়ের কথা থাকলে মাকে আমরা একটু এক্সট্রা ভালোবাসা দেই, তাহলে সেটাই হয়ে যাবে ডিপ্লয়েড। তাহলে আমরা ডিপ্লয়েড হ্যাপ্লয়েডের কনফিউশন গুলো আরেকটু ক্লিয়ার করি। আমি তোমাদেরকে কোয়েশ্চেন করি, তোমরা অ্যান্সার দাও। আমি যদি বলে থাকি জনন মাতৃ কোষ, মা মানে এক্সট্রা ভালোবাসা, তাহলে জনন মাতৃকোষ কি হবে? ডিপ্লয়েড। জনন কোষ শুক্রাণু, ডিম্বাণু, পুংগ্যামিট, স্ত্রীগ্যামিট, পরাগরেণু, স্ত্রীরেণু সবাই হবে হ্যাপ্লয়েড। তাহলে এই কনফিউশনটা এখন থেকে মাথা থেকে ঝেড়ে ফেলো। তাহলে চলে আসি আমরা, দেখো আমাদের হ্যাপ্লয়েড বনাম ডিপ্লয়েড পড়া হয়ে গিয়েছে। আমাদের কোষ বিভাজন 3 প্রকার। একটা হলো অ্যামাইটোসিস, অ্যা বা ডি এটার মানে হচ্ছে নাই, যেটা মাইটোসিস না, অ্যামাইটোসিস মানে প্রত্যক্ষ কোষ বিভাজন, ডিরেক্টলি বিভাজিত হচ্ছে উইদাউট মাইটোসিস। মাইটোসিস মানে হচ্ছে ইকুয়েশনাল সেল ডিভিশন, সমীকরণিক বিভাজন, তোমার 2টা আমার 2টা। মাতৃকোষে ক্রোমোজোমের সংখ্যা 23টা, অপত্য কোষেও ক্রোমোজোমের সংখ্যা হবে 23টা। আর মিওসিস হচ্ছে গিয়ে তোমার হ্রাসমূলক কোষ বিভাজন, রিডাকশনাল সেল ডিভিশন। তার মানে
তোমার মধ্যে কোষ আছে, ক্রোমোজোম আছে 46টা, আমার মধ্যে ক্রোমোজোম আছে 23টা। তার মানে মাতৃকোষের অর্ধেক সংখ্যক ক্রোমোজোম যুক্ত অপত্য কোষ সৃষ্টি হচ্ছে। একটা উদাহরণ দিই, ধরো তোমাদের সাথে একজন ছেলে হচ্ছে সাকিব। সাকিব আর তামিম ধরো আমার বাসায় বেড়াতে আসলো, আমার কাছে আছে 4টা সন্দেশ। তাহলে সেই 4টা সন্দেশের 2টা দিলাম আমি সাকিবকে, 2টা দিলাম আমি তামিমকে। তাহলে আমার কাছে ছিল 4টা সন্দেশ, সাকিব আর তামিমের কাছে আছে 2টা করে সন্দেশ। এটাই হচ্ছে মায়োসিস বা রিডাকশনাল সেল ডিভিশন। এখন সাকিব আর তামিম কান্না করা শুরু করলো, আহা সঞ্চারী আপুর কাছে 4টা ছিল, আমরা 2টা করে পেলাম, আমরা কেন অর্ধেক পেলাম, এত বড় অবিচার কেন। তখন কি হলো, আমি ওদের কান্না থামানোর জন্য আমার 4টা সন্দেশকে মাঝখান থেকে অর্ধেক করলাম। তাহলে 4 দুগুণ 8টা সন্দেশ। এই 8 পিস সন্দেশ থেকে আমি সাকিবকে 4 পিস, তামিমকে 4 পিস দিলাম। তার মানে আমার ক্রোমোজোমটাকে অর্ধেক করে টুকরা করে ফেলার পরে আমার যখন ক্রোমোজোম ডাবল হয়ে গিয়েছে, তখনই সাকিব আর তামিম ইকুয়াল পিস ক্রোমোজোম পেয়েছে। এটাই হলো মাইটোসিস কোষ বিভাজন। তাহলে তোমাদের মাথায় রাখতে হবে যে মাইটোসিস কোষ বিভাজনে অবশ্যই ক্রোমোজোমটা ডাবল হয়ে নেয়, নইলে অপত্য কোষে কখনোই ক্রোমোজোমের সংখ্যা ধ্রুব রাখা পসিবল না। ঠিক আছে, তাহলে চলো আমরা চলে আসি অ্যামাইটোসিসের কাছে। যে কোষ বিভাজন প্রক্রিয়া কোনো জটিল পর্যায়ে নেই, কিছুই নাই, ডিরেক্ট সেল ডিভিশন হয়ে গেল। দেখো একটা কোষ ছিল, মাঝখান বরাবর একটা খাঁজ তৈরি হয়েছে, সেই খাঁজটা আস্তে আস্তে ডিপ হচ্ছে, নিউক্লিয়াসটা 2 ভাগে ভাগ হয়ে 2টা অপত্য কোষে বিভাজিত হয়ে গিয়েছে। তোমাদের এখান থেকে জানা লাগবে অ্যামাইটোসিসের সংজ্ঞা এবং কোন কোন কোষে সংঘটিত হয়। সবচেয়ে ব্যাকডেটেড খ্যাত যে কোষগুলো আছে, যেমন আমাদের ইস্ট, অ্যামিবা, এরা কিন্তু প্রকৃত কোষী, আদি কোষের মধ্যে ব্যাকটেরিয়া, এদের সবার মধ্যে অ্যামাইটোসিস কোষ বিভাজন হয়। তাহলে কোথায় হচ্ছে এটা তোমাদেরকে ভালো করে জানতে হবে। এখান থেকে অ্যামাইটোসিস প্রক্রিয়া তাৎপর্য নট সো ইম্পর্টেন্ট, এগুলো একবার রিডিং দিয়ে নিবে। আমরা চলে আসি কোনগুলো কোষ কিন্তু বিভাজিত হয় না। এখানে তোমরা 3টা স্টার দিয়ে রাখো, তোমরা তোমাদের মেডিট্রিক্স এর মধ্যেও পাবে। পরিণত জনন কোষ বা গ্যামেট, এরা কিন্তু কি করবে না বলতো, গ্যামেট হচ্ছে বিভাজিত হয় না। প্রাণীদেহের স্নায়ু কোষ, চিন্তা করো তো কেন স্নায়ু কোষ বিভাজিত হয় না, একটু চিন্তা করো তো যে স্নায়ু কোষ কেন বিভাজিত হয় না। হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো, স্নায়ু কোষের সেন্ট্রিওল থাকে না। সেন্ট্রিওল যেহেতু স্পিন্ডল যন্ত্র সৃষ্টির মাধ্যমে কোষ বিভাজনে সাহায্য করে, সো যাদের সেন্ট্রিওল বা মাইক্রোটিউবিউল কিছুই থাকবে না, তারা কোষ বিভাজনও করতে পারবে না। তার মানে তুমি একটু ভাবো তো, যে তোমার নিউরন আল্লাহ জন্মের সময় 100 বিলিয়ন দিয়ে দিয়েছেন, এখনো তোমার মাথায় 100 বিলিয়ন নিউরনই আছে। নিউরন তো কোনো সেল ডিভিশন করে না, তাহলে আমাদের বুদ্ধি কিভাবে বাড়তেছে? এই যে ধরো, তোমাদেরকে আমি যদি আমার মেডিসিনের মোটা বইটা ধরাই দিই, তোমরা কিছুই বুঝবা না। তোমাদের বয়সে আমিও কিছুই বুঝতাম না, আমার কাছে বায়োলজি বইটা অনেক কঠিন লাগতো। কিন্তু এখন আমি তোমাদেরকে হুটহাট পড়াচ্ছি, বা তোমরাও আমাদের লেভেলে, আমার লেভেলে এসে আরো ভালো এগুলা বুঝবা। তাহলে আমাদের ব্রেইন বা বুদ্ধি কিভাবে বাড়তেছে? আল্লাহ তো 100 বিলিয়ন নিউরনই রেখে দিচ্ছেন, এটা তো বিভাজিত হচ্ছে না। একটু চিন্তা করো তো, আমাদের বুদ্ধি কিভাবে তাহলে বাড়তেছে? অনেকে বলবে আপু পড়াশোনা করে, আপু সেল বড় হয়ে যাচ্ছে। পড়াশোনা করলে কি হয় অ্যাকচুয়ালি নিউরন, একটু চিন্তা করো তো। আচ্ছা, একটা নিউরনের এক্সন এবং আরেকটা নিউরনের ডেনড্রাইট যখন পরস্পরের মধ্যে কানেকশন করে, সেই কানেকশনকে আমরা বলি সিন্যাপস। কি বলি বলতো? সিন্যাপস। তার মানে আমরা যত বেশি পড়াশোনা করব বা নতুন নতুন এক্সপেরিয়েন্স গ্যাদার করব, ছোট বাচ্চারা ধরো আজকে রুবিক্স কিউব, কালকে পুতুল, পরের দিন মানে গাড়ি, প্রতিদিন নতুন নতুন মানুষ দেখবে, তখন আমাদের মাথায় একটা একটা করে সিন্যাপস জয়েন্ট হতে থাকে, এক্সন ডেনড্রাইট জয়েন্ট হতে থাকে। তোমার জন্মের পরে তুমি ছিলে স্ক্রু ঢিলা, তার মানে সবগুলা সিন্যাপস ডিসকানেক্টেড। আমরা যত বেশি এক্সপেরিয়েন্স গ্যাদার করব, আমাদের সিন্যাপস তত কানেক্টেড হবে, আমাদের বুদ্ধি বোঝার ক্ষমতা তত বাড়বে। এই জন্য আমরা বলি না বেশি বেশি করে পড়াশোনা করো, এক্সপেরিয়েন্স গ্যাদার করো, নতুন নতুন জিনিস শিখো, যাতে করে অনেক বেশি বেশি সিন্যাপস আমরা জয়েন্ট করতে পারি। কিন্তু একটা বয়স পর এই সিন্যাপস গুলো আবার ঢিলা হয়ে যায়, তার মানে তুমি আবার স্ক্রু ঢিলা হয়ে যাবা, আস্তে আস্তে ডিসকানেক্টেড হয়ে যায়। এই জন্য দেখবা আমাদের দাদা দাদি নানা নানি অনেকেই শেষ বয়সে অনেককে চিনতে পারে না। যেমন আমার নানা ভাই মারা গিয়েছিলেন তোমার মারা যাওয়া 2016 সালে। তো মারা যাওয়ার সময় ওনার ডিমেনশিয়া হয়েছিল। ডিমেনশিয়া হচ্ছে উনি অনেক আগের মেমোরি মনে রাখতেন, ওনার ছোটবেলার স্কুল লাইফের ফ্রেন্ড, এরপরে ওনার বাবা মা, কিন্তু উনি ওনার ছেলে মেয়ে কাউকে চিনতেন না, আমাদের কাউকে চিনতেন না। তার মানে কি, ওনার রিসেন্ট মেমোরি সিন্যাপস গুলা ডিসকানেক্টেড হয়ে গিয়েছে। সুতরাং আমাদের বুদ্ধি বাড়তেছে সিন্যাপসের মাধ্যমে। হৃদপেশি কোষ
পেশি কোষ, সকল পরিণত রক্তকোষ, আরবিসি, ডাব্লিউবিসি এবং প্ল্যাটিলেট। আমাকে যদি পরীক্ষায় বলা হয় অপরিণত লোহিত রক্তকণিকা, তোমার কিন্তু অ্যান্সার করতে হবে বিভাজিত হয়। ঠিক আছে, ওরা কিন্তু বিভাজিত হয়। আর উদ্ভিদের স্থায়ী কোষ সমূহ, যেমন একটা এক্সাম্পল কি হচ্ছে বলতো, সিফ কোষ, কারণ পরিণত সিফ কোষে কি নাই, নিউক্লিয়াস নাই। ঠিক আছে, আচ্ছা, তাহলে কোষ বিভাজন কে আবিষ্কার করেন একটু চিন্তা করো তো। লিউয়েনহুক আবিষ্কার করেছিলেন হচ্ছে জীবিত কোষ, রবার্ট হুক আবিষ্কার করেছিলেন মৃত কোষ, শ্লাইকার ছিল মিওসিসে। তাহলে অ্যান্সার হবে ফ্লেমিং। এবং এটা কোন ফ্লেমিং? এটা হবে ওয়াল্টার ফ্লেমিং। তোমাদের জন্য তো সুবিধা, এখানে ওয়াল্টার বা আলেকজান্ডার কিছুই উল্লেখ করে নাই দেখে তোমরা ফ্লেমিং দেখে তাড়াতাড়ি না করে দাগায় দিতে পারবা। যদি অপশনে ওয়াল্টার কিং বা আলেকজান্ডার ফ্লেমিং দিত তখনই তোমাদের হাওয়া টাইট হয়ে যেত। আচ্ছা, তাহলে চলো এবারে আমরা আস্তে ধীরে পড়ে ফেলি যে কোষ চক্র কিভাবে হয়। আচ্ছা, কোষ চক্র জিনিসটা কি? তোমার একটা জীবন চক্র আছে, তোমার একটা জন্ম হচ্ছে, তুমি আস্তে আস্তে বড় হচ্ছ, বিয়ে করছো, বাচ্চা কাচ্চা ফুটাচ্ছো, আবার ইন্নালিল্লাহ। তার মানে আমাদের যেরকম একটা লাইফ সাইকেল আছে, একটা কোষেরও কি ঠিক সেম লাইফ সাইকেল আছে। দেখো, একটা কোষ সৃষ্টি, তার বৃদ্ধি এবং পরবর্তীতে বিভাজন, এই সব কিছু যে চক্রের সাহায্যে সম্পন্ন হয় তাদেরকে আমরা বলি কোষ চক্র, যেটা আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী হাওয়ার্ড ও পেল্ক। তার মানে কোষ বিভাজন লক্ষ্য করেছেন ওয়াল্টার ফ্লেমিং, কোষ চক্র আবিষ্কার করেছেন হাওয়ার্ড পেল্ক। আমাদের মানব দেহে টোটাল কত কোষ থাকে? 100 ট্রিলিয়ন বা 10⁻14। তাহলে 100-র আমরা হিসাবগুলো একটু দেখে নিই। আমাদের বডিতে 100 বিলিয়ন আছে নিউরন এবং নিউট্রোফিল শ্বেত রক্তকণিকা, 100 মিলিয়ন আছে অ্যান্টিবডি, আর 100 ট্রিলিয়ন 10⁻14 আছে কোষ। তাহলে এই 100-র হিসাবটা তোমাদেরকে মনে রাখতে হবে। তাহলে চলে আসো, দেখো কিছু কোষ আছে যারা দ্রুত দ্রুত বিভাজনের জন্য বিশেষায়িত, আমাদের ভ্রূণ, মেরিস্টেম বা জীবাণুমুক্ত কোষ। কিছু আছে স্টিমুলেশন পেলে বিভাজিত হয়, আবার কিছু আছে রাগ করছে, তারা জীবনেও কোনোদিন বিভাজিত হয় না, যেগুলো আমরা একটু আগে পড়লাম। পূর্ণাঙ্গ লাল রক্ত কোষ কখনোই অপরিণত আরবিসি হবে না। পেশি কোষ, স্নায়ু কোষ, উদ্ভিদের স্থায়ী কোষ, এই প্যারাটা খুবই গুরুত্বপূর্ণ যে কারা বিভাজিত হয় না। এবারে চলে আসো, দেখো আমরা যে কোষচক্র বলতেছি, একটা কোষের সৃষ্টি, বৃদ্ধি, বিভাজন, এগুলা টোটাল 2টা ধাপে সম্পন্ন হয়। একটা হচ্ছে প্রস্তুতি পর্যায়, আরেকটা হচ্ছে বিভাজন পর্যায়। খেয়াল করো, তোমাদের এইচএসসি পরীক্ষা হয় 15 দিন, কিন্তু সেই 15 দিনের পরীক্ষার জন্য আমরা প্রিপারেশন নেই কতক্ষণ বলতো? প্রায় 1.5 বছর। দেখবা যারা ব্রাইডাল মেকআপ করে বিয়ের সময়, এখন তো নতুন ট্রেন্ড, ধুমধাম করে বিয়ে হয়, তোমার হচ্ছে হালদি নট হলুদ, মেহেন্দি, এরপরে হচ্ছে তোমার ব্রাইডাল শাওয়ার, বউকে গোসল দেওয়ায়, এরপরে সঙ্গীত, এরপরে মেহেদি, ঠিক আছে, এরপরে বিয়ে, বউ ভাত, ওন আবার আগে আক্ত হয়। তার মানে দেখো, এই একটা বিয়ে মানে একটা কাবিনের সিগনেচারের জন্য কত প্রস্তুতি। আবার যেদিন বিয়ে হয়, আমার বড় বোনের যখন বিয়ে হইলো, ওর বিয়ের ডেট টাইম ছিল হচ্ছে জুমার পরে, ধরো 1টায়, সে সাজতে গেছে ভোরবেলা 7টার সময়। তার মানে দেখো, একটা বউ ব্রাইডাল মেকআপ দেয় 5-6 ঘন্টা, কিন্তু সে বিয়ের স্টেজে কতক্ষণ থাকে? সর্বোচ্চ 1 ঘন্টা। ধুইতে কতক্ষণ? সর্বোচ্চ আধা ঘন্টা। তার মানে সে প্রস্তুতি নেয় 5 ঘন্টা ধরে, কিন্তু সেই 20-30 হাজার টাকার মেকআপ সে ধুয়ে ফেলে মাত্র 30 মিনিটে। আমরা হচ্ছে এই বিয়ের প্রস্তুতি নেই প্রায় লাখ লাখ টাকা খরচ করে, প্রায় 1 মাস 2 মাস। আমরা এইচএসসি পরীক্ষার প্রস্তুতি নেই 1.5 বছর, কিন্তু পরীক্ষা হয়ে যায় 15 দিনে, বিয়ে হয়ে যায় মাত্র 5 সেকেন্ডের একটা সিগনেচারে। ঠিক সেরকম আমাদের কোষ বিভাজনে সময় লাগে মাত্র 5 থেকে 10% পুরো কোষ চক্রের, কিন্তু এটার জন্য আমরা প্রস্তুতি নেই ইন্টারফেজে পুরো কোষ চক্রের 90 থেকে 95% সময় ধরে। তাহলে যে কোনো প্রস্তুতিতে আমার বেশি সময় লাগে। তাহলে এই যে আমাদের ইন্টারফেজ, দেখো ইন্টার মানে হচ্ছে মাঝখানে, আর ফেজ মানে হচ্ছে দশা। তার মানে 2টা দশা বা 2টা মাইটোসিসের মধ্যবর্তী যে পর্যায়, তাকে আমরা বলবো ইন্টারফেজ। তাহলে দেখো, ইন্টারফেজের মধ্যে 30 থেকে 40% সময় ব্যয় হয় G1 মানে গ্যাপ ওয়ানে, 30 থেকে 50% সময় ব্যয় হয় এস দশা, যেখানে আমার ডিএনএ সিনথেসিস হবে, সিনথেসিস থেকে এস এসেছে।
10 থেকে 20% সময় ব্যয় হয় গ্যাপ 2 দশায়। তাহলে দেখো আমাদের কোষ চক্রের দুটা দশা আছে, একটা হলো মাইটোসিস এবং আরেকটা হলো ইন্টারফেজ। 5 থেকে 10% যাবে মাইটোসিসে, 90 থেকে 95% যাবে ইন্টারফেজ পর্যায়ে। এখন ওরা কিভাবে নিয়ন্ত্রিত হচ্ছে? আমাদের পুরো কোষ চক্রটা নিয়ন্ত্রণ করে হচ্ছে একটা জেনেটিক প্রোগ্রাম। একটা জেনেটিক প্রোগ্রাম আমাদের পুরো কোষ চক্রটাকে নিয়ন্ত্রণ করে। এর মধ্যে বাহ্যিক উদ্দীপনা প্রদান করে। কিছু উদ্দীপনা না পেলে তো ওরা হচ্ছে বিভাজিত হবে না বা প্রস্তুতি নিবে না। বাহ্যিক উদ্দীপনা প্রদান করে হচ্ছে বিভিন্ন হরমোন এবং গ্রোথ ফ্যাক্টর। বাহ্যিক উদ্দীপনা প্রদান করবে বিভিন্ন রকম হরমোন এবং গ্রোথ ফ্যাক্টর। আর অভ্যন্তরীণ উদ্দীপনা প্রদান করবে হচ্ছে একটা বিশেষ যৌগ যার নাম হচ্ছে সাইক্লিন সিডিকে। সাইক্লিন সিডিকে। সিডিকে স্ট্যান্ডস ফর সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ। তার মানে সাইক্লিন হচ্ছে আমাদের একটা বিশেষ প্রোটিন, যে প্রোটিনের উপর ডিপেন্ড করে যে এনজাইমটা কাজ করে তার নাম সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ। সাইক্লিন প্রোটিনটা যখন সিডিকে সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ এনজাইমের সাথে যুক্ত হয়ে সাইক্লিন সিডিকে যৌগ তৈরি করে। খেয়াল করো, সাইক্লিন একটা প্রোটিন, সিডিকে একটা এনজাইম। এই সাইক্লিন সিডিকে পরস্পরের সাথে যুক্ত হয়ে তৈরি করে সাইক্লিন সিডিকে যৌগ, যেটা কিনা পুরা কোষ চক্রকে নিয়ন্ত্রণ করতেছে। তাহলে এই যে জেনেটিক প্রোগ্রাম গুলো বিভিন্ন রকম বাহ্যিক বা অভ্যন্তরীণ উদ্দীপনা দিচ্ছে, ওরা হচ্ছে কোষ বিভাজনের জন্য স্টিমুলেশন দেয়। যেমন ধর আমার শরীরে যখন কোনো জীবাণু প্রবেশ করে, ভাইরাস অথবা ব্যাকটেরিয়া, তখন আমাদের ইমিউন সিস্টেমের জন্য গ্রোথ ফ্যাক্টর তৈরি করে শ্বেত রক্তকণিকা। কারণ শ্বেত রক্তকণিকা জানে যে এখন শত্রুর বিরুদ্ধে মোকাবেলা করতে হবে, সো তখন ডাব্লিউবিসি গ্রোথ ফ্যাক্টর তৈরি করে। কোন জায়গায় যদি আমার হাত কেটে যায় তখন অনুচক্রিকা, দেখো অনুচক্রিকা হচ্ছে গ্রোথ ফ্যাক্টর তৈরি করে। লোহিত রক্তকণিকা তৈরি করার জন্য আমাদের কিডনি কি তৈরি করে? এরিথ্রোপয়েটিন তৈরি করে। ভেরি ইম্পর্টেন্ট এমসিকিউ। আমরা এরিথ্রোপয়েটিন দেখলে মনে করি যকৃৎ, না। যদি তোমার শরীরে লবণ কমে যায় তখন এই যে আমাদের অস্থি, দেখো না টম এন্ড জেরি দেখে তো বুলডগ এই হাড্ডিটা নিয়ে মারামারি করতো টমের সাথে, তাহলে অস্থির মাঝখানে থাকে অস্থি মজ্জা বা বোন ম্যারো। আমাদের যে কিডনি আছে সেই কিডনি থেকে এরিথ্রোপয়েটিন হরমোনটা যখন বোন ম্যারোতে গিয়ে কাজ করে তখন আমাদের বোন ম্যারো এরিথ্রোপয়েসিস প্রক্রিয়ার মাধ্যমে তৈরি করে আরবিসি। এরিথ্রো মানে হচ্ছে লাল, পোয়েসিস মানে তৈরি করার পদ্ধতি। তাহলে কিডনি যখন এরিথ্রোপয়েটিন হরমোন তৈরি করে অস্থিমজ্জাকে দিবে, অস্থিমজ্জা তখন তার সাহায্যে এরিথ্রোপয়েসিসের মাধ্যমে আরবিসি তৈরি করবে। তার মানে যখনই আমাদের রক্ত কমে যাবে, অক্সিজেন কমে যাবে, তখনই আমাদের এরিথ্রোপয়েসিস প্রক্রিয়াটা ত্বরান্বিত হবে। তাহলে এরিথ্রোপয়েটিন কে তৈরি করে? কিডনি। খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ। তাহলে দেখো ইন্টারফেজের মধ্যে আছে G1S আর G2। ইন্টারফেজের মধ্যে মাইটোসিসের মধ্যে আছে নিউক্লিয়াসের বিভাজন বা ক্যারিওকাইনেসিস, সাইটোপ্লাজমের বিভাজন বা সাইটোকাইনেসিস। আমরা ক্যারিওকাইনেসিস একটু পরে পড়বো। তাহলে তোমরা ডিকশনারিতে লিখে রাখো, ফার্স্ট চ্যাপ্টারেও ছিল যে ক্যারিওন শব্দটার মানে হচ্ছে নিউক্লিয়াস, নাট, কেন্দ্র। ঠিক আছে, ক্যারিওন মানে হচ্ছে নিউক্লিয়াস। তাহলে ইন্টারফেজ থেকে আমরা এগুলো পড়েই ফেলেছি যে ইন্টারফেজের দশায় নিউক্লিয়াসের সবচেয়ে বেশি বিক্রিয়া সংঘটিত হয় বিধায় এটাকে বলা হয় বিপাকীয় নিউক্লিয়াস। এটা ডিও রিটার্নের জন্য ইম্পর্টেন্ট। 3টা উপপর্যায় রয়েছে। এবার আমরা পড়বো যে কোন উপপর্যায় কি হয়। দেখো, প্রথম গ্যাপ G1 বা গ্যাপ 1 দশা। এই দশার শুরুতে এখন ধরো তুমি কোনো জায়গায় যেতে চাও, তাহলে প্রথমেই তুমি কি করবা? ডিসাইড করবা ওই জায়গায় কি আমি যাব কি যাব না, ওখানে কি আমি রেডি হয়ে থাকবো কি থাকবো না। তার মানে কোষ চক্রের প্রথম যে জীবন পর্যায়ে আসে, এই পর্যায়েতেই তোমার ডিসাইড করে যে একটা কোষ বিভাজিত হবে কি হবে না। তাছাড়া পুরো কোষ চক্রটাকে পরিচালনা করার জন্য আমার কি সাইক্লিন সিডিকে যৌগের দরকার হয়। তাহলে সেই সাইক্লিন সিডিকে যৌগটাও তৈরি হয়ে যাবে গ্যাপ 1 বা G1 দশায়। তাহলে দেখো এই দশার প্রথম কাজই হচ্ছে সাইক্লিন নামক একটা প্রোটিন তৈরি করবে, যেটা কিনা সিডিকে এনজাইমের সাথে যুক্ত হয়ে পুরো প্রক্রিয়ার গতিকে ত্বরান্বিত এবং নিয়ন্ত্রণ করে। এছাড়াও প্রোটিন, আরএনএ, যৎ সামান্য ডিএনএ ওরা হচ্ছে রেপ্লিকেশনের জন্য তৈরি হয়ে যাবে। এবং কিছু কিছু কোষ আছে যারা কখনোই বিভাজিত হয় না, যেমন নিউরন, ওরা আজীবনে G1 থেকে G0 দশায় আটকা পড়ে যাবে। তাহলে 3টা জিনিস, নাম্বার 1 একটা কোষ বিভাজিত হবে কিনা সেই সিদ্ধান্ত গ্রহণ করে G1।
নাম্বার 2, আমাদের হচ্ছে গিয়ে কোষ বিভাজনের জন্য প্রয়োজনীয় প্রোটিন, আরএনএ, ডিএনএ সকল উপাদান তৈরি করবে। নাম্বার 3, সাইক্লিন সিডিকে যৌগ তৈরির মাধ্যমে কোষটাকে বিভাজনের জন্য প্রস্তুত করে রাখবে। তাহলে চলে আসি, দেখো এবারে এস দশা। এস দিয়ে সিনথেসিস, আমরা জানি এখানে রেপ্লিকেশন হবে, সবচেয়ে বেশি সময় এখানেই লাগে। আর জিটুতেও কিছু পরিমাণে তোমার কি হবে, আমরা জানি জিটুর পরে মাইটোসিস শুরু হচ্ছে, আর মাইটোসিসে নতুন মেহমান হিসেবে কে আসে? স্পিন্ডল তন্তু। তাহলে প্রাণী কোষে সেন্ট্রিওল আর উদ্ভিদ কোষে মাইক্রোটিউবিউল এই স্পিন্ডল তন্তু তৈরি সূচনা সৃষ্টি করবে। একটা থেকে দুইটা সেন্ট্রোসোম হবে যারা কিনা দুই মেরুতে চলে যাবে, এবং জিটু থেকে একটা কোষ ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর নামক একটা প্রোটিনের সাহায্যে তোমার মাইটোসিসে প্রবেশ করবে। তাহলে মূল কথা কি, যে একটা কোষ বিভাজিত হবে কিনা সেই সিদ্ধান্ত গ্রহণ, রেপ্লিকেশনের সকল উপাদান তৈরি, সাইক্লিন সিডিকে তৈরি, এটা হলো G1। ডিএনএ অনলি রেপ্লিকেশন এস দশা বা সিনথেসিস দশা। একটা কোষ বিভাজিত হয়ে পরবর্তীতে আটকে থাকবে কিনা, কিংবা আমাদের হচ্ছে গিয়ে মাইক্রোটিউবিউল তৈরি সৃষ্টি সবকিছু করবে হচ্ছে আমাদের G2। তাহলে G1 S, আরেকটা কি বলতো G2। এটা খুব ভালো করে তোমাদেরকে মনে রাখতে হবে। এছাড়া সাইক্লিন প্রোটিন 4 রকম হতে পারে, সিডিকে 4 প্রকার হতে পারে। কি কি আছে দেখো, G1 থেকে S এবং S থেকে G2 এই মুভমেন্ট করাবে হচ্ছে সাইক্লিন ডি, রেপ্লিকেশনের জন্য প্রস্তুত করবে সাইক্লিন ই, সক্রিয় ত্বরান্বিত করবে সাইক্লিন এ, এবং মাইটোটিক স্পিন্ডল সহ সকল প্রয়োজনীয় উপাদান তৈরি করবে সাইক্লিন বি। তাহলে তোমাদেরকে এই প্রতিটা জিনিস তোমাদের খুব ভালো করে জানতে হবে। এই সাইক্লিনটা তোমাদের নতুন বইতে দেওয়া আছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট। ইন্টারফেসে গুরুত্ব একবার রিডিং দিবা, নট সো ইম্পর্টেন্ট। মাইটোসিস দশা মানে হচ্ছে আমাদের বিভাজন দশা। তাহলে ইন্টারফেজ আর এমফেজের পার্থক্য দেখে নিবা যে কোনটাতে আমাদের কত পার্সেন্ট সময় ব্যয় হচ্ছে। 3 নম্বর পয়েন্টটাও ইম্পর্টেন্ট। তাহলে কোষ চক্রের কোন দশায় ডিএনএ সংশ্লেষণ ঘটে? এম দশা মানে হচ্ছে মাইটোসিস, G2 দশায় হচ্ছে আমার রেপ্লিকেশনের জন্য বিভাজনের জন্য সকল উপাদান তৈরি হবে, আর মূল কথা হচ্ছে একটা সেন্ট্রোজোম থেকে দুটা সেন্ট্রোজোম সৃষ্টি হবে। G1 দশায় হচ্ছে সিদ্ধান্ত গ্রহণ হয়, যাব কি যাব না, যাব কি যাব না, একটা কোষ বিভাজিত হবে কিনা, এবং ডিএনএ রেপ্লিকেশনের সকল কাঁচামাল ডিএনএ আরএনএ প্রোটিন তৈরি হয়ে যায়। তাহলে অ্যান্সার হবে এস দশা, এস দিয়ে সিনথেসিস। তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত যা পড়লাম এদের মধ্য থেকে কোষ বিভাজনকে আবিষ্কার করেছেন, কিংবা আমাদের হচ্ছে তোমার ক্যারিওকাইনেসিস সাইটোকাইনেসিস কে আবিষ্কার করেছেন, এবং আমাদের কোন কোষ চক্রের দশায় কি হচ্ছে সেটা আমাদের মনে রাখতে হবে। তাহলে চলে আসি আমরা, দেখো আমাদের মাইটোসিসের কাছে একটা কোষ ধরো G1, সেখান থেকে S, সেখান থেকে G2 পার হয়ে আসলো। তখন সে কোষের যে কোষ ঝিল্লি, সেখানে একটা বিশেষ প্রোটিন থাকে যার নাম ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর। তোমাদের বইতে লেখা আছে সারফেস রিসেপ্টরের বিশেষ প্রোটিনের সাথে যুক্ত হলেই তোমার হচ্ছে কি কোষ বিভাজন প্রক্রিয়ার সূচনা হয়। সারফেস রিসেপ্টরের বিশেষ প্রোটিন মানে একটা কোষের সাথে যখন আমার ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টরটা এসে যুক্ত হবে, তখন এই দুটার মধ্যে বিক্রিয়া ডিসাইড করে দেয় যে কোষটা বিভাজিত হবে কি হবে না। যারা হবে না তারা আজীবন আটকাই যাবে, যারা হবে তারা তুরুত করতে করতে তোমার কি G2 তে চলে আসবে, সেখান থেকে মাইটোসিসে চলে আসবে। তাহলে আমাদের মাইটোসিস মানে হচ্ছে যে জীবদেহের গঠনের কোষ বিভাজন একক হলো মাইটোসিস, ক্যারিওকাইনেসিস সাইটোকাইনেসিস পড়ে ফেলেছি আমরা, এবং সংজ্ঞাটা খুব ভালো করে জানতে হবে যে এই কোষ বিভাজন প্রক্রিয়ায় একটা করেই মাত্র নিউক্লিয়াসের ক্রোমোজোম একবার করে বিভাজিত হচ্ছে, এবং এই প্রথম বিভাজন দেখতে পারে হচ্ছে কি শ্লাইখার, নাম দেন ক্যারিওকাইনেসিস, পরবর্তীতে ফ্লেমিং এটাকে মাইটোসিস নামে অভিহিত করেন। তাহলে দেখছো শ্লাইখার কোত্থেকে আসছে, তাহলে শ্লাইখার হচ্ছে প্রথম মাইটোসিস লক্ষ্য করেন, কিন্তু প্রথম আবিষ্কার করে যদি বলা হয় যে মাইটোসিস আবিষ্কারকে, তাহলে ওয়াল্টার ফ্লেমিং। অ্যাকচুয়ালি কোষ বিভাজনে ওয়াল্টার ফ্লেমিং। তাহলে আমাদের বিভাজনের সময় হচ্ছে মাতৃকোষ অপত্যকোষ ক্রোমোজোম সেম থাকবে, তাই আমরা কি ইকুয়েশনাল বলতে পারি। কোথায় ঘটবে, যে সকল জায়গায় বিভাজন হয়, যেমন শীর্ষ, মূলের বর্ধিষ্ণু শীর্ষ, ক্যাম্বিয়াম, ঠিক আছে। তাহলে প্রোফেজ একদম মনোযোগ দিয়ে পড়বা, তোমাদের প্রতিটা ধাপের এত ডিটেলস কখনোই পড়া লাগে না এবং কখনোই পড়া লাগবে না। তাহলে ক্লাসে আপু যে পয়েন্টগুলো বলি সেই পয়েন্টগুলো একটু মনে রাখার চেষ্টা করবা। প্রোফেজ মানে, প্রো মানে হচ্ছে আদি, ফেজ মানে দশা। তাহলে প্রোফেজের আরেক নাম কি হবে, আদ্য পর্যায়। আদ্য পর্যায়।
এবারে খেয়াল করো ইন্টারফেস থেকে যখন প্রোফেজ আসবে তখন ক্রোমোজোম গুলোর মধ্যে কি পার্থক্য দেখতে পাচ্ছ? ওরা আস্তে আস্তে মোটা হচ্ছে। এই মোটা হওয়ার কারণ হচ্ছে জল বিয়োজন, পানি ছেড়ে দেওয়া। এই কাজটা তোমরা অনেকেই ভুল করো, মনে রাখবা জল বিয়োজন মানে পানি ছেড়ে দেওয়া। তাহলে জল বিয়োজন করলে ক্রোমোজোম গুলো ক্রমাগত খাটো মোটা হয়, স্পষ্ট দেখা যায়, যাদেরকে আমরা বলি নিউক্লিয়াস। তার মানে ক্রোমোজোম। তার মানে ক্রোমোজোমটা হচ্ছে ইনিশিয়ালি তোমার অনেক চিকন পাতলা থাকবে, যেই মাত্র ও হচ্ছে গিয়ে তোমার কোষ বিভাজনে পার্টিসিপেট করবে তখনই সে হয়ে যাবে খাটো আর মোটা। আচ্ছা, এরপরে দেখো কি হবে যে আমার এখানেও সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজের মাধ্যমে বিক্রিয়াটা শুরু হয়ে যাবে। তাহলে এই দশায় কি হবে, আমার রং ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়, নিউক্লিওলাস নিউক্লিয়ার এনভেলপের বিলুপ্তি ঘটতে থাকে। এটাই কিন্তু ভুল হয়, বিলুপ্ত হয়ে যায় সেটা হচ্ছে মেটাফেজ, বিলুপ্ত থাকে প্রোমেটাফেজ, আর বিলুপ্ত ঘটতে শুরু করে প্রোমেটাফেজ। এবং দেখো এই পর্যায়ে প্রতিটা ক্রোমোজোম সেন্ট্রোমিয়ার ছাড়া লম্বালম্বিভাবে বিভক্ত। দেখছো সব জায়গায় একটা ভালোবাসার চিহ্ন রয়ে গেছে, লম্বালম্বি দাগ। প্রতিটি সূত্র হচ্ছে ক্রোমাটিড, প্রোফেজে বিভাজিত হলেও অনুবীক্ষণ যন্ত্রে অবিভক্ত মনে হচ্ছে স্পিন্ডতন্তু সূচনা হবে এবং সেটা কি করবে, মাইক্রোটিউবুল থেকে তৈরি হবে যদি সেন্ট্রিওল না থাকে। তাহলে এখান থেকে আমাদেরকে খুব ভালো করে মনে রাখতে হবে যে ক্রোমোজোম খাটো মোটা হতে শুরু করে প্রোফেজে, খাটো মোটা হতে শুরু করে হচ্ছে প্রোফেজ, এটা ভালো করে মনে রাখতে হবে, ঠিক আছে? আর উদ্ভিদ কোষে যাতে সেন্ট্রিওল নেই ওদের মাইক্রোটিউবুল থেকে স্পিন্ডতন্তু সৃষ্টি হবে। তাহলে এবারে চলে আসি প্রাক মধ্য পর্যায়ে, প্রোমেটাফেজ। প্রাক মধ্য তার মানে আদির চেয়ে একটু সামনে। সেখানে কি হচ্ছে দেখো, এই যে আমাদের স্পিন্ডল তন্তুর মাধ্যমে দুই মেরুযুক্ত মাকু বা স্পিন্ডল যন্ত্র সৃষ্টি হচ্ছে। এবং দেখো এই যে রে গুলো, এগুলোই হচ্ছে অ্যাস্টার রে এর মাধ্যমে তৈরি স্পিন্ডল তন্তু, ঠিক আছে? তাহলে এই যে কি হচ্ছে দেখো, প্রোফেজের পরবর্তী পর্যায়ে এটা স্বল্পস্থায়ী, মনে রাখতে হবে। এখানে হচ্ছে গিয়ে তোমার দুই মেরুযুক্ত মাকু বা স্পিন্ডল যন্ত্র সৃষ্টি হবে, কিন্তু শুরুতে নিউক্লিয়ার এনভেলপ আর নিউক্লিওলাস বিলুপ্ত হয়ে যায়। তাহলে বিলুপ্ত হতে শুরু করে প্রোফেজে আর বিলুপ্ত হয়ে যায় প্রোমেটাফেজে, বিলুপ্ত থাকে মেটাফেজে। তাহলে চিন্তা করো আবার আমার সাথে বলো, বিলুপ্ত হয়ে যায় এটা কি হবে, বিলুপ্ত হতে থাকে এটা হবে প্রোফেজ, বিলুপ্ত হয়ে যায় সেটা হবে কি বলতো প্রোমেটাফেজ, আর বিলুপ্ত থাকে হচ্ছে নর্মাল ফেজে, ঠিক আছে, জ্বর যখন কমে যাবে। তাহলে দেখো দুই মেরুর মধ্যবর্তী অঞ্চলকে আমরা বলি ইকুয়েটর, এই যে দুইটা মেরুর মধ্যবর্তী অঞ্চলকে আমরা বলি হচ্ছে ইকুয়েটর বা বিষুবীয় অঞ্চল, এক মেরু থেকে অন্য পর্যন্ত বিস্তৃত। এবং এখানে অনেক সময় দেখা যায় ক্রোমোজোম গুলো সেন্ট্রোমিয়ার স্পিন্ডল তন্তুর সাথে অর্ধেক লাগায় রাখে, যেটাকে বলা হয় ক্রোমোজোমীয় নৃত্য বা পারে না ক্রোমোজোম নৃত্য দিচ্ছে। হ্যাঁ, তাহলে ওদের এখানে হচ্ছে কি ট্রাকশন ফাইবারও আছে। এই সময় বিষুবীয় অঞ্চলে বিন্যস্ত হয়, তখন সেন্ট্রিওল দুই মেরুতে অবস্থান করে অ্যাস্টার রশ্মি বিচ্ছুরিত হয়। তাহলে আমি আবারও বলি, দেখো আমাদের যে স্পিন্ডল যন্ত্রের মাধ্যমে স্পিন্ডল তন্তুর মাধ্যমে তৈরি হয়েছে স্পিন্ডল যন্ত্র, সেখানে দুইটা মেরুর মাঝামাঝি থাকে হচ্ছে ইকুয়েটর বা বিষুবীয় অঞ্চল। এখানে প্রতিটা দেখো এই তন্তু পরস্পর থেকে সেম ডিস্টেন্সে আছে, সেম ডিস্টেন্সে। এবং এক্ষেত্রে কি হবে যে হচ্ছে যে আমার ক্রোমোজোমেরও একটা কি থাকবে, নির্দিষ্ট বিন্দু থাকবে, যাকে আমরা বলি ইকুয়েটর বা বিষুবীয় অঞ্চল। এর কাছাকাছি কি থাকবে বলতো, এর কাছাকাছি থাকবে হচ্ছে কি তোমার মেরু আর হচ্ছে অন্যান্য অংশ। তাহলে এখানে ক্রোমোজোমের নৃত্য দেখা যাবে এবং স্পিন্ডল সৃষ্টি ছাড়াও অনেক সময় কি থাকতে পারে, সেন্ট্রিওল দুই মেরুতে বিভক্ত থাকতে পারে। তাহলে এবারে মাইটোটিক সেন্টারে হচ্ছে কি হবে যে কোষের এই অঞ্চল জুড়ে মাইক্রোটিউবিউলস ব্যবস্থা করে, আর স্পিন্ডল ফাইবার এই সেন্ট্রোমিয়ারে কাইনেটোকোরের মোটর পরিযুক্ত হয়, যে আমরা যে বললাম কোষ বিভাজনের সময় কিভাবে সাহায্য করবে। স্পিন্ডল তন্তু যখন মাইক্রো ক্রোমোজোমের সাথে যুক্ত হয় তখন ওরা এই যে কাইনেটোকোর তার চারপাশে বিশেষ প্রোটিন আছে মোটর প্রোটিন, এর সাথে যুক্ত হয়। মাইটোটিক সেন্টার তার মানে মাইটোসিসের জন্য বিশেষায়িত হলে মাইটোটিক সেন্টার, আর সেখান থেকে শক্তি খরচ করে আমরা ক্রোমোজোম মাইক্রোটিউবুল চলতে থাকবে। তাহলে প্রোফেজ পড়ে ফেললাম, প্রোমেটাফেজ পড়ে ফেললাম, এবারে সামনে এসেছে মেটাফেজ। তাহলে এতটুকু মনে রাখবা যে প্রোফেজ মানে হচ্ছে নিউক্লিওলাস নিউক্লিয়ার এনভেলপ বিলুপ্ত হতে শুরু করে, প্রোমেটাফেজ মানে বিলুপ্ত হয়ে যায়, মেটাফেজ মানে বিলুপ্ত থাকে। এই বিলুপ্ত বিলুপ্ত কথা দিয়ে মনে রাখতে হবে। তাহলে দেখো যে মেটাফেজ বা মধ্য পর্যায়ে, বাংলাটা কিন্তু অবশ্যই পড়বা। কোষ বিভাজনের মেটাফেজে দেখছো এই যে আমাদের ক্রোমোজোম গুলো সব একদম মাঝখানে বিন্যস্ত হয়ে গেছে। তাহলে এই মাঝখানে বিন্যস্ত হওয়াকে বলা হয় কনডেনসেশন এবং কুণ্ডলী পাকানোকে বলা হয় সুপার কয়েলিং। এই ধাপে এসে সম্পূর্ণরূপে নিউক্লিয়াস নিউক্লিয়ার এনভেলপ বিলুপ্ত হয়ে যাবে এবং সেন্ট্রোমিয়ার বিভক্ত হয়ে দুটি আপত্ত সেন্ট্রোমিয়ার সৃষ্টি করবে। তাহলে আমি আবারও বলি, দেখো যে মেটাফেজে এসে আমার ক্রোমোজোম গুলো এতক্ষণ পর্যন্ত যা ছিল সবই খাট্টু মোট্টু ছোট্টু এরকম হয়ে যাবে, এবং ওদের এই চরম শুকানোকে বলা হয় সুপার কনডেনসেশন।
এবং ও যে আস্তে আস্তে শুকায় যাচ্ছে এটাকে বলা হয় কন্ডেন্সিং, এবং এটাকে আমরা সুপার কয়েলিংও বলতে পারি। এই ধাপে সেন্ট্রোমিয়ার 2 ভাগে বিভক্ত হয়ে যায়। এতক্ষণ পর্যন্ত আমরা কি পেয়েছিলাম? ক্রোমোজোমের 2টা ভাগ পেয়েছিলাম। এখন আমরা সেন্ট্রোমিয়ারের 2টা ভাগ পেয়ে যাব। তাহলে দেখো অ্যানাফেজে কি হচ্ছে? অ্যানাফেজেও হচ্ছে আমার 2টা মেরু আছে। অ্যানাফেজে 2টা মেরু আছে। এটা কিন্তু উদ্ভিদ কোষের জন্য। উদ্ভিদ কোষে আসলে কোষ প্রাচীর দিতে হবে। তো সাধারণত কখনোই তোমার হচ্ছে আহ ইন্টার কি বলে জানি 2টা মেরু কিন্তু কখনোই কাছাকাছি আসবে না, এবং কি বলে জানি এটাকে কোনো শাকসবজি ফলমূলের ক্ষেত্রেই 2টা মেরু কাছাকাছি আসবে না। ওরা করবে কি, ওরা এক মেরু থেকে আরেক মেরুতে গোলের পরিবর্তে একটা ওভাল শেপে বিন্যস্ত হয়ে যাবে। তাহলে ওভাল শেপে বিন্যস্ত হয়ে গেলে দেখেন এই যেখানে আমরা ক্রোমোজোম গুলার কোনো নির্দিষ্ট আকৃতি দেখতে পাচ্ছি না, ওদের একটা কিন্তু আকৃতি আছে বি এল জে আই। কোনটা দেখতে এরকম 2টা বাহু সমান ভি, কোনটাতে একটা বাহু লম্বা একটা খাটো এল, কোনটা একটা অনেক বড় একটা অনেক খাটো জে, কোনটা অনেক খাটো। ঠিক আছে, তাহলে এটা খুব ভালো করে আমাদেরকে কি করতে হবে, জানতে হবে যে মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যালোসেন্ট্রিক, টেলোসেন্ট্রিক। তোমরা খালি বাংলা দিয়ে গুণাটি দাও, বাংলা দেখে গুণাটি দেওয়া যাবে না, কারণ এখান থেকে হচ্ছে মনে রাখতে মধ্যপর্ব, প্রাক মধ্যপর্ব, প্রাক প্রান্ত কেন্দ্র আর হচ্ছে কেন্দ্র। তাহলে আমাদের এই দশায় কি হবে বলতো? প্রতিটি ক্রোমাটিড অপত্য ক্রোমোজোম পরিণত মেরুমুখী চলন করবে। মেরুর দিকে গেলে তখন বাহু অগ্রগামী, সরি মস্তক অগ্রগামী আর বাহু অনুমুখী, আর ইংরেজি ভি আকারে কাছাকাছি যাবে। তাহলে অ্যানাফেজ ধাপে কি হবে? অ্যানাফেজ ধাপে হচ্ছে যে আমাদের ক্রোমোজোম গুলো ক্রোমাটিড গুলো অপত্য ক্রোমোজোমে পরিণত হবে, সেন্ট্রোমিয়ার অগ্রগামী বাহু অনুগামী, আকৃতি হবে ভিএল জে আই। তাহলে টেলোফেজ হবে প্রোফেজের ঠিক উল্টা। তাহলে তোমরা কল্পনা করো তো প্রোফেজে কি কি হয়েছিল? প্রোফেজে হয়েছিল জল বিয়োজন, আর সরি হ্যাঁ, আর হচ্ছে কি তোমার যেটা কিনা মেটাফেজ, সেখানে কি জল যোজন। সেখানে ক্রোমোজোম খাটো মোটা হয়েছিল, এখানে হবে চিকন আর লম্বা। সেখানে হচ্ছে কি তোমার প্রোফেজের ক্ষেত্রে সেন্ট্রোমিয়ার অবিভক্ত ছিল, মাইটোসিসে হচ্ছে সেন্ট্রোমিয়ার অবিভক্ত। ঠিক আছে, তাহলে কোনটা কি করে? 2টা ঘটনার মাঝখানে বিভাজনের জন্য মধ্যবর্তী স্থানে ক্রোমাটিড পৃথক হয়ে যায় 2টি কোষের জন্য। কোন স্টেপে কি হচ্ছে খুব ভালোভাবে মনে রাখতে হবে। তাহলে মাইটোসিসে প্রতিটি ক্রোমোজোম লম্বালম্বী 2টি ক্রোমাটিড বিভক্ত হবে। শুধু মাইটোসিসে যে কোনো কোষ বিভাজন যদি যৌন প্রজননের মাধ্যমে হয়। প্রতিটি ক্রোমাটিড অপত্য ক্রোমোজোম নিকটস্থ মেরুতে পৌঁছে অপত্য নালী, হ্যাঁ অপত্য কোষের মাত্রা সমগুণ সম্পন্ন হয়, কারণ এটা মাইটোসিস। অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা অবভিয়াসলি সমান হবে, আয়তন সমান হবে। তাহলে প্রতিটা পরীক্ষা আমাদেরকে ভালো করে পড়ে এন্ডোস্কোপ পরীক্ষাটা করতে হবে, এবং এন্ডোস্কোপি করাতে হলে তোমাদের কিন্তু রক্ত লাগবে। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখো আমরা হচ্ছে কি অপত্য কোষ আর মাতৃকোষের ক্রোমোজোমের সংখ্যার ইকুয়ালিটি দেখে ফেললাম। এবারে চলে আসো দেখো সাইটোকাইনেসিস। তাহলে সাইটো শব্দটার মানে হচ্ছে কোষ, আর কাইনেসিস শব্দটা এসেছে কাইনেটিক এনার্জি থেকে, দ্যাট মিন্স গতি শক্তি থেকে। তাহলে আমরা কিন্তু পড়ে ফেললাম যে আমাদের কোষ বিভাজিত কিন্তু অলরেডি হয়ে গেছে, কোষ অলরেডি বিভাজিত হয়ে গেছে। তাহলে চলো আমরা রিক্যাপ করে ফেলি, প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। তাহলে এখান থেকে পরীক্ষার জন্য কনফিউজিং ওয়ার্ড গুলো আমরা জানি আসো। নিউক্লিওলাস, নিউক্লিয়ার এনভেলপ বিলুপ্ত হতে শুরু করে প্রোফেজ, বিলুপ্ত হয়ে যায় প্রোমেটাফেজ, বিলুপ্ত থাকে মেটাফেজ। তাহলে আমি আবারও বলি দেখো, বিলুপ্ত হতে শুরু করে প্রোফেজ, বিলুপ্ত হয়ে যায় প্রোমেটাফেজ, বিলুপ্ত থাকে মেটাফেজ। এই যে দেখো, এই যে সম্পূর্ণরূপে বিলুপ্ত থাকে, বিলুপ্ত হতে শুরু করে, বিলুপ্ত হয়ে যায়, বিলুপ্ত থাকে। আচ্ছা, ক্রোমোজোম খাটো মোটা হয় প্রোফেজ, সর্বাধিক খাটো মোটা হয় মেটাফেজ, এবং যেটাকে আমরা বলি হচ্ছে সুপার কয়েলিং বা সুপার কন্ডেনসেশন, এবং এই বিষুবীয় অঞ্চলে বিন্যস্ত হওয়াকে আমরা বলি মেটাকাইনেসিস। মেটাকাইনেসিস। জল বিয়োজন হয় প্রোফেজে, জল যোজন হয় টেলোফেজে। তাহলে অ্যানাফেজ থেকে আমাদেরকে ভিএলজিআই মনে রাখতে হবে। ক্রোমোজোম 2টা ক্রোমাটিডে বিভক্ত হয় প্রোফেজে, কিন্তু সেন্ট্রোমিয়ার বিভক্ত হয় কোথায় বলতো? মেটাফেজে। তাহলে বিলুপ্তর কাহিনী, মোটা খাটো হওয়ার কাহিনী, আর হচ্ছে গিয়ে তোমার কি হবে বলতো, যে হচ্ছে যে বাকি অংশগুলো আমাদের এই কনফিউশন গুলো দূর করতে হবে। তাহলে প্রোফেজর টেলোফেজের মধ্যে আমরা কম্পারিজন কিভাবে করেছিলাম? জল বিয়োজন, জল যোজন, খাটো মোটা হতে শুরু করে, চিকন লম্বা হতে শুরু করে। ক্রোমোজোম 2টি ক্রোমাটিডে বিভক্ত হয়, এখানে বিভক্ত হয় না,
দুইটা কোনোটাতে সেন্ট্রোমিয়ার বিভক্ত হবে না। তাহলে এই এই ধাপের শেষের দিকে ক্রোমোজোমগুলো আরো সরু লম্বা হবে, ক্রোমোজোমের চারপাশে নিউক্লিয়ার এনভেলপ এবং স্যাট ক্রোমোজোমের গৌণ কুঞ্চনে নিউক্লিওলাসের পুনর্ভাব ঘটে। স্যাট ক্রোমোজোম মানে হচ্ছে আমাদের মুখ্য কুঞ্চনের বাইরে যে কুঞ্চন তৈরি হয় সেটা গৌণ কুঞ্চন, ওই বড় বাড়তি অংশকে আমরা বলি স্যাটেলাইট। তাহলে এই যে স্যাটেলাইট থেকে কিন্তু আমাদের নিউক্লিওলাস সৃষ্টি হয়। সব ক্রোমোজোমে স্যাটেলাইট থাকে না, যাদের আছে তাদেরকে বলা হয় স্যাট ক্রোমোজোম। তাহলে দেখো ইন্টারফেস হচ্ছে দুটো ঘটনার মাঝখানে, প্রোফেজ হচ্ছে প্রিপেয়ার, মেটাফেজ দিয়ে মিডল, এ দিয়ে অ্যাপার, টি দিয়ে হচ্ছে টু। তাহলে আমরা ইনশাল্লাহ পড়ে ফেলেছি। তাহলে এবারে চলে আসি, আমাদের কিন্তু নিউক্লিয়াসের বিভাজন শেষ, খাতাম। আমাদের ক্যারিওকাইনেসিস করে নিউক্লিয়াস দুটা ভাগে ভাগ হয়ে গিয়েছে। এইবার আমার সাইটোপ্লাজমকে বিভাজন করা বাকি। তাহলে উদ্ভিদ কোষে আমার আসবে কোষ প্লেট আর কোষ প্রাচীর, প্রাণী কোষে আসবে শুধুমাত্র কোষ ঝিল্লি। তাহলে দেখো কি হচ্ছে, উদ্ভিদ কোষে আমার বিষুবীয় অঞ্চল বরাবর একটা খাঁজ সৃষ্টি হয়, যেখানে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ছোট ছোট ফ্র্যাগমেন্ট ফ্র্যাগমোপ্লাস্ট এবং ভেসিকল বা গহ্বর মিলিত হয়ে তৈরি করে কোষ প্লেট। পরবর্তীতে এই বিষুবীয় অঞ্চলে লাইসোজোমের মতো কিছু দানা দানা পদার্থ জমা হয়, যাদেরকে আমরা বলি হচ্ছে ফ্র্যাগমোজোম। এরাই প্লাজমা বা কোষ ঝিল্লি সৃষ্টি করবে। এই কোষ ঝিল্লি কোষ প্লেটের উপর সেলুলোজ, হেমিসেলুলোজ, পেকটিন এগুলো জমে জমে আমার কোষ প্রাচীর গঠন করবে। তাহলে জিনিসটা কি হবে, আমি আবারও বলছি, বিষুবীয় অঞ্চল বরাবর কি সৃষ্টি হলো, একটা খাঁজ সৃষ্টি হলো। সেই খাঁজ বরাবর আমাদের আসবে কি কি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে টুকরা টুকরা কিছু খণ্ড, ফ্র্যাগমেন্ট থেকে এসেছে ফ্র্যাগমোপ্লাস্ট। আর তোমাদের নতুন বইতে না, পুরাতন বইতে ছিল যে গোলগি বডি থেকে আসে পেকটিন জাতীয় ভেসিকল, ওরা মিলিত হয়ে তৈরি করে হচ্ছে কোষ প্লেট। এছাড়া লাইসোজোমের মতো কিছু দানা দানা ফ্র্যাগমোজোম জমা হবে, যে ফ্র্যাগমোজোম গুলাও আমাদের প্লাজমা লেমা এবং কোষ প্লেট সৃষ্টিতে সাহায্য করবে। প্লাজমা লেমা বা কোষ প্লেট সৃষ্টিতে সাহায্য করবে। এরপরে এদের উপরে জমা হবে কি, সেলুলোজ, আমাদের জটিল শর্করা যেগুলো, হেমিসেলুলোজ, আর হচ্ছে পেকটিন। তাহলে এই জটিল পদার্থগুলো যখন জমা হচ্ছে তখনই আমরা বলবো কি আমাদের সাইটোকাইনেসিস কমপ্লিট। তার মানে এই বরাবর পরে দুটো আলাদা হয়ে যাবে। আর প্রাণী কোষে এত কোনো ভেজাল নাই, সেখানে কোষ ঝিল্লি গর্তের মতো ভিতরে ঢুকে যাবে এবং চারপাশ থেকে গর্তটা গভীর হবে, এবং অ্যাক্টিন আর মায়োসিন হচ্ছে ওদের এই গর্ত সৃষ্টিতে সাহায্য করে। তাহলে তুমি এবারে চিন্তা করো, আমার একটা কোষ বিভাজিত হলো, নিউক্লিয়াস, সাইটোপ্লাজম বিভাজিত হলো, কোষ দুইটা ভাগে ভাগ হয়ে গেল। কখনো কি এরকম হতে পারে যে ক্যারিওকাইনেসিস বা নিউক্লিয়াস বিভাজিত হইতেই আছে হইতেই আছে হইতেই আছে, মাগার সাইটোপ্লাজমের কোনো বিভাজন হচ্ছে না? তখন কি হবে দেখো, একটা কোষে যদি ক্যারিওকাইনেসিস চলতেই থাকে কিন্তু সাইটোকাইনেসিস মাত্র একবার হয়, তখন আমরা সেই কোষে একটা সাইটোপ্লাজমে অনেকগুলো নিউক্লিয়াস দেখতে পারবো। এটাকে বলা হয় মুক্ত প্রাণকেন্দ্রীয় বিভাজন বা ফ্রি নিউক্লিয়ার ডিভিশন। এটা কিন্তু ডিউ রিটার্নে আসতে পারে, ফ্রি নিউক্লিয়ার ডিভিশন। ডাবের পানি হচ্ছে এক্সাম্পল, অনেক শৈবালে আমরা পাই। উদ্ভিদ কোষে পেলে তাকে আমরা সিনোসাইট এবং প্রাণী কোষকে প্লাজমোডিয়াম বলে। এই জন্য দেখো না ম্যালেরিয়ার জীবাণুর নাম কি, প্লাজমোডিয়াম। কারণ ম্যালেরিয়ার জীবাণুর জীবনচক্রে আমরা দেখছি যে একটা সাইটোপ্লাজমের মধ্যে অনেকগুলা নিউক্লিয়াস থাকে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি পড়বো, যে মুক্ত নিউক্লিয়ার বিভাজন কি জিনিস, ডাবের পানি কিসের উদাহরণ, এবং হচ্ছে গিয়ে আমার কি পাওয়া যায় বলতো, উদ্ভিদ কোষে আমরা এই বহু নিউক্লিয়াস যুক্ত কোষকে বলি সিনোসাইটিক, এবং প্রাণী কোষে আমরা কি বলি, প্লাজমোডিয়াম বলি। এখান থেকে প্লাজমোডিয়াম ভিভেক্স ও ম্যালেরিয়া শব্দটা এসেছে। তাহলে আমরা মোটামুটি পড়ে ফেলেছি। ক্যারিও সাইটোকাইনেসিস পার্থক্য দেখে নিবা। গুরুত্বর মধ্যে দেখো কিছু ফ্যাক্টর আছে। আমাকে যদি বলা হয় জননাঙ্গ সৃষ্টি এবং জনন কোষের সংখ্যা বৃদ্ধি, অ্যান্সার হবে মাইটোসিস। আমাকে যদি বলে জনন কোষ সৃষ্টি, খেয়াল করে দেখো কিন্তু জনন কোষ সৃষ্টি যদি হ্যাপ্লয়েড হয় তাহলে হ্যাপ্লয়েড থেকে তো হ্যাপ্লয়েড টেট্রাপ্লয়েড হয়ে যাবে, তাহলে সেটা কিন্তু মাইটোসিস হবে। তাহলে জনন মাতৃকোষ সৃষ্টি বা জননাঙ্গ সৃষ্টি বা জনন কোষের সংখ্যা বৃদ্ধি, এগুলো সব করে মাইটোসিস। কিন্তু জনন কোষ সৃষ্টি করে, হ্যাপ্লয়েড কোষ সৃষ্টি করে মিওসিস, এটা কিন্তু ভুল করা যাবে না। তাহলে তোমরা ব্রড হেডিং গুলো পড়বা, দেহ গঠন, বংশবৃদ্ধি, জননাঙ্গ, নির্দিষ্ট আকার আয়তন, নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমের ভারসাম্য রক্ষা করা। এই প্রতিটা পয়েন্ট আমাদের জন্য ইম্পর্টেন্ট। ক্রোমোজোমের সংখ্যা সমতা, ক্ষতস্থান পূরণ, ক্রমাগত ক্ষয় পূরণ, ঠিক আছে, যেমন আমাদের আরবিসি, এপিথেলিয়াম এগুলার হচ্ছে মানে আয়ু খুবই কম। পুনরুৎপাদনে যদি আরবিসি ক্ষয়প্রাপ্ত হয়ে গেলে এগুলো পুনরায় উৎপাদিত হয় না, আবার হতেও পারে। গুণগত বৈশিষ্ট্যের স্থিতিশীলতা রক্ষা করা, জীবের গুণগত বৈশিষ্ট্য এত বেশি মিক্সচার হয় না।
এবং এদের অভাবে কি হচ্ছে, অনিয়ন্ত্রিত হলে টিউমার ক্যান্সার। তাহলে আমরা কি দেখবো, দেখো আমার মূল কথা হচ্ছে জননাঙ্গ সৃষ্টি করে মাইটোসিস। হ্যাপ্লয়েড জনন কোষগুলোর সংখ্যায় বাড়েও মাইটোসিস দিয়ে, কিন্তু জনন কোষ সৃষ্টি হয় মিওসিস প্রক্রিয়াটা, প্লিজ মনে রাখতে হবে, ঠিক আছে? তাহলে দেখো আমরা সাইটোকাইনেসিস করে ফেললাম, ক্যারিওকাইনেসিস করে ফেললাম, কোনো কিছুরই কিন্তু অতিরিক্ত ভালো না, বলে না আল্লাহ সীমা লঙ্ঘনকারীদের পছন্দ করেন না। একটা কোষ বিভাজিত হচ্ছে ভালো কথা, একটা থেকে দুইটা, দুইটা থেকে চারটা, চারটা থেকে আটটা। তো তোমার মাথায় কখনো প্রশ্ন আসে না যে আপু এই বিভাজনটা কি কন্ট্রোল থাকে? একদম শুরুতেই পড়েছিলাম না সাইক্লিন সিডিকে যৌগ, ওরা হচ্ছে পুরো প্রক্রিয়াটাকে কন্ট্রোল রাখে যাতে করে অতিরিক্ত কোষ বিভাজন না হয়। কিন্তু ওর এখানে দেখা যায় কি যে আমাদের এই পুরো কোষ বিভাজনটাকে নিয়ন্ত্রণ করে সাইক্লিন সিডিকোর যৌগের পাশাপাশি P53 নামের একটা বিশেষ প্রোটিন। কে? P53 নামের একটা বিশেষ প্রোটিন। এরা হচ্ছে আমাদের গল্পের ভিলেন, হ্যাঁ? তাহলে নরমালি হচ্ছে আমাদের সাইক্লিন সিডিকে যৌগ বা P53 ওরা হচ্ছে গিয়ে আমাদের কোষকে বিভাজিত হওয়া থেকে রক্ষা করে। কিন্তু অনেক সময় দেখা যায় যে হচ্ছে যে অনেক কোষ চক্র হচ্ছে কোষের কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, অনেক আগে থেকে ক্যান্সার ধরা পড়েছে, ক্যান্সার নিজে নিজে গ্রোথ ফ্যাক্টর তৈরি করছে, যার কারণে অতিরিক্ত কোষ বিভাজন হয়ে যায়। এই জন্য অনেক সময় অনেকে কোষ বিভাজনটা কন্ট্রোল করতে পারে না। তাহলে এই জন্য আমরা কি করতে পারি, প্রোটিন কাইনেজ আর সাইক্লিন ব্যবহার করতে পারি। আর টিউমার সৃষ্টিকাকে বলা হয় তোমার অঙ্কোজেনেসিস। ডিকশনারিতে লিখে রাখো, অঙ্ক মানেই ম্যাথ, অঙ্ক মানেই খারাপ। তাই নাকি? অঙ্ক মানে খারাপ? আমার তো ভালো লাগতো না অঙ্ক করতে, যদিও অঙ্ক কখনো ডাব্বা পাই নাই, কিন্তু তারপর আমি যে অঙ্ক করতে বসলাম নিজে চুল ছিঁড়তে ইচ্ছা করছে, বলে কি করতেছি, আমি একদমই অঙ্ক পছন্দ করি না। আপু এই জন্য আপনি ডাক্তার দিতে আসছেন, অনেকটা সেটাই। তাহলে দেখো জেনেসিস মানে তৈরি করা, তাহলে আমাদের কোষচক্র বিনষ্টকারী জিন হচ্ছে অঙ্কোজেন, সৃষ্টি করাকে বলা হবে মিউটাজেন্স। মিউটাজেনিক পদার্থে কার্সিনোজেনিক, মানে যারা ক্যান্সার সৃষ্টি করে, এবং বিভিন্ন প্যাপিলোমা ভাইরাস দিয়েও কিন্তু ক্যান্সার হতে পারে। তাহলে দেখো মনে করো যে আমার একটা থেকে দুইটা না হয় 16টা, 16টা থেকে 96টা, এরকম বেশি বেশি করে বৃদ্ধি পাচ্ছে কেন? সাইক্লিন সিডিকে যৌগ এবং P53 প্রোটিন ডিফেক্টিভ, নষ্ট হয়ে গেছে। তোমার আমার সবার বডিতে P53 আছে 50%, কিন্তু এটাই যখন এক্সিড করে তখন মানুষ কে উল্টাপাল্টা সমস্যা দেখা যায়। এই জন্য তখন আমরা করব কি, আমরা হচ্ছে কি ডিফেক্টিভ কোষ সহ এটাকে হচ্ছে পরবর্তীতে আমার চিকিৎসা নির্ণয় করতে হবে। এবং কোষচক্র বিনষ্টকারী জিনকে আমরা বলেছি অঙ্কোজিন, রাসায়নিক পদার্থকে বলেছে মিউটাজেন। আচ্ছা, তাহলে এবারে চলে আসো, দেখো কোষের মৃত্যু। কখনো কি মনে হয়েছে যে আচ্ছা আপু আরবিসির 120 দিন, ডাব্লিউবিসির 5 থেকে 10 দিন, প্লাটলেটের হচ্ছে 1 থেকে 11 বা 15 হোয়াটএভার দিন, আপনাদের কি হয় এই যে জীবন চক্র বা আয়ু এগুলো কিভাবে নির্দিষ্ট হচ্ছে? ধরো আমি কিটো ডায়েট করবো, এখন তো সবাই একজন বড় মুড়িদের ফ্যান, ইউটিউবে কিটো ডায়েট করে, সে ভাত টাত খাওয়া সব বাদ দিয়ে দেয়। এখন ধর আমি কিটো ডায়েট করে একদম 10 কেজি ওজন কমায় ফেললাম, আহ কি স্বপ্ন। তখন আমাকে সবাই দেখে বললো কিরে তোর চর্বি কই? তার মানে আমরা যখন ওয়ার্কআউট করি তখন আমাদের ঘামের মাধ্যমে চর্বিগুলো সব বের হয়ে যায়। তাহলে পুষ্টির অভাব হলে, বিষাক্ত দ্রব্যের কারণে ক্ষতিগ্রস্ত হলে সেটা হচ্ছে নেক্রোসিস। তুমি বিষ খেলে বা তুমি হচ্ছে গিয়ে ঘুমায় গেলা, অন্য কোনো কাজ করলা, যে কাজটা হচ্ছে গিয়ে নরমালি কাজে লাগছে না কোষের, সেটাকে বলা হয় নেক্রোসিস। পুষ্টির অভাব হলে নেক্রোসিস, ঠিক আছে? আচ্ছা, অ্যাপোপ্টোসিস ও জেনেটিক্যালি নিয়ন্ত্রিত মৃত্যু, এটাতে আর কোনো পুষ্টির অভাবের কিছু নাইটাই। একটা পাতলা আঙ্গুল দিয়ে কি করছি, আমাদের জন্মের সময় 5টা আঙ্গুল আটকানো ছিল, কিন্তু পরবর্তী টিস্যুগুলো নষ্ট হয়ে 5টা আঙ্গুল আলাদা হয়ে গেছে। হ্যাঁ, আমাদের রক্ত অন্ত্র যেখানে সবচেয়ে বেশি বর্জ্য পদার্থ উন্মুক্ত হয়, সেসব জায়গায় কোষ তাড়াতাড়ি মৃত্যু হবে। তাহলে একটা নির্দিষ্ট জায়গায় কোন একটা টিস্যুর মোট কোষ সংখ্যা এবং মাইটোসিসগত কোষ সংখ্যার অনুপাতকে বলা হয় মাইটোটিক ইনডেক্স। তার মানে একটা লেয়ারে, ধরো এখানে মাটিতে আমার মাইটোসিস করতেছে হচ্ছে গিয়ে তোমার 90টা পোকা, আর মোট কোষ হচ্ছে 500টা পোকা। তুমি জানতে পারলা যে এদের মধ্যে তোমার হচ্ছে অনেক ঝামেলা আছে। তাহলে এখান থেকে তোমাকে বের করতে হবে কোনটা স্বপরাগন কোনটা পরপরাগন করতেছে। তাহলে চলে আসো, দেখো মাইটোসিস মাইটোসিস পার্থক্যটা দেখে নিবা, ইম্পর্টেন্ট। মাইটোটিক মেটাফেজে কোনটি সঠিক নয়? দেখো তো, ক্রোমোজোমে কি কোনো লুপ সৃষ্টি হয়? এটা আমি মিউসিসে পড়বো। ক্ষত নিরাময় অপরিহার্য, অবশ্যই মাইটোসিস। জেনেটিক্যালি নিয়ন্ত্রিত মৃত্যুকে আমরা কি বলেছিলাম? নেক্রোসিস। মিওসিস মাইটোসিস তো পারবোই, অ্যাপোপ্টোমিস বলে কিছু নাই। মেটাকাইনেসিস ঘটে কোথায়? মেটা মেটা ম, তার মানে মেটাফেজ, বিষুবীয় অঞ্চলে বিন্যস্ত হয়ে গেল। দেখছি আপুর পড়ানোর মধ্যে আসছে সব। কোন পর্যায়ে ক্রোমোজোম ভেঙে দুটা ক্রোমাটিড তৈরি হচ্ছে? একটা ক্রোমোজোম থেকে দুইটা ক্রোমাটিড, অ্যান্সার হবে টেলোফেজ। কোষ বিভাজনে কোন ধাপে নিউক্লিওলাসের বিলুপ্তি ঘটতে থাকে? তারপর নিউক্লিওলাস বিলুপ্ত হতে শুরু করে কি করবে বলতো কোন ধাপে? প্রোফেজে।
বিলুপ্ত হয়ে যায় প্রোমেটাফেজে, বিলুপ্ত থাকে হচ্ছে মেটাফেজে। অ্যাক্রোসেন্টিক ক্রোমোজোমের পর্যায়ে কি দেখতে কেমন? অ্যানাফেজ। আচ্ছা, এটা হচ্ছে কি অ্যানাফেজ পর্যায়ে 4টা দশা আছে, VLJI 4টার মতোই দেখা যায়, সময়ের উপর ডিপেন্ড করে। তাহলে এই চ্যাপ্টার থেকে আমরা হচ্ছে কি সবচেয়ে বেশি ফোকাস করব কোষচক্রের মাইটোসিসে, স্পেশালি বিলুপ্ত ঘটতে থাকে ক্রোমোজোম, সেটা হচ্ছে কি প্রোফেজ, বিলুপ্ত হয়ে যায় প্রোমেটাফেজ, বিলুপ্ত থাকে মেটাফেজ। ঠিক আছে, এরপরে তোমার হচ্ছে গিয়ে কি বলে যেন এটাকে, মোটামুটি এই জিনিসগুলো আমাদের খুব ভালো করে জানতে হবে। আর কোষ চক্র থেকে কোন দশা কতটুকু সময় ব্যয় হচ্ছে, কোন দশায় কি কাঁচামাল লাগতেছে এবং কি কি কাজ, এটা আমাদের সবাইকে ভালো করে পড়তে হবে। একটা মাত্র সাল পড়তে বলছে 1882। কোষ চক্র আবিষ্কার করেছে কে? হাওয়ার্ড পেল্ক। মাইটোসিস আবিষ্কার করেছে কে? মাইটোসিস আবিষ্কার করেছে হচ্ছে গিয়ে তোমার ওয়াল্টার ফ্লেমিং। আর হচ্ছে বাদ বাকি সবগুলো তো অন্যান্য নাম, এই দুটো নাম ভালো করে মনে রাখতে হবে। ঠিক আছে, তাহলে মোটামুটি এই ছিল আমাদের আজকের প্রথম লেকচার। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আমরা হচ্ছে গিয়ে এই চ্যাপ্টার পুরোটা শেষ করে দিব। আল্লাহ হাফেজ।